انتوا جوا السيارة؟ আমাকে বাঁচাও, আমি ভয় পাচ্ছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। এটি 6 বছর বয়সী হিন্দ খালেদার শেষ কথাগুলো। 2024 সালের 29 জানুয়ারি গাজার আল রাশিদ স্ট্রিটে ইসরায়েলি ট্যাঙ্ক তাদের গাড়িকে লক্ষ্য করে আক্রমণ করে। হিন্দের মা বাবা ভাই বোন সবাই মারা যান, কিন্তু হিন্দ বেঁচে যায়। তবে কিছু সময়ের জন্য সে বেঁচে গিয়েছিল। রেস্কিউ টিমের সঙ্গে হিন্দের ফোন আলাপ রেকর্ড করা হয়। সেখানে সে কাঁদতে কাঁদতে বলছিল, আমাকে বাঁচাও, আমি তোমাদের খাবারের কথা ভাববো, আমাকে এখান থেকে নিয়ে যাও। হিন্দ একেই আটকা পড়েন ধ্বংসস্তূপে। ফিলিস্তিনি রেস্কিউ টিম ও সাংবাদিকরা তার সাহায্যের জন্য এগিয়ে এলেও ইসরায়েলি বর্বর বাহিনী রেস্কিউ অপারেশনে বাধা দেয়। প্রায় 6 দিন হিন্দ আটকা পড়েছিলেন, পানিও পাননি। শেষ পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা হয়। হিন্দ শুধু একটি নাম নয়, এটি গাজার হাজারো শিশুর প্রতীক, যাদের কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেছে। হিন্দের গল্প আমাদের প্রশ্ন করে, কতটা নীরব থাকবে মানবতা? এই যুদ্ধ শুধু ভূমি দখল করে না, কণ্ঠ স্তব্ধ করে দেয়। এ শুধু ভূমির যুদ্ধ নয়, এটা বিশ্বাসের যুদ্ধ, রক্তের যুদ্ধ আর অপমানের ইতিহাসের জ্বলন্ত অধ্যায়। স্বর্গ বলে খ্যাত এই ভূমিতে কেন আজ শুধুই ধ্বংসের গন্ধ? কেন একই মাটিকে মাতৃভূমি বলে দাবি করে দুটি দেশ? আজকের এই ক্রাইসিসকে যদি আমরা ভালোভাবে জানতে চাই, তাহলে ইতিহাসকে বোঝা খুব জরুরি। এজন্য চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কি রয়েছে এই দুটি দেশের মধ্যে, কিভাবে জন্ম হলো ইসরায়েলের, আর কিভাবে বা শুরু হলো ইসরায়েল ফিলিস্তিনের লড়াই। আমাদের কাহিনীর শুরু আজ থেকে হাজারো বছর পূর্বে। আপনারা সবাই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার ইহুদিদের সাথে কিভাবে ট্রিট করেছিল। কিন্তু আমাদের স্টোরি আরও আগের। খ্রিস্টপূর্ব 3000 অব্দ কানানীয় নামক এক প্রাচীন জাতি, যারা আজ থেকে প্রায় 5000 বছর আগে বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়া অঞ্চলে বসবাস করত। তারা অনেক দেবদেবীতে বিশ্বাস করত। তাদের প্রধান দেবতার নামও ছিল বাল। তারা ওই অঞ্চলের সবচেয়ে পুরনো পরিচিত সভ্যতার মানুষ ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, ইহুদিরা দাবি করে তাদের নবী মূসা তার অনুসারীদের নিয়ে যে প্রতিশ্রুত ভূমিতে গিয়েছিলেন, সেটি ছিল কানানীয়দের দেশ। অপরদিকে ফিলিস্তিনি আরবরা নিজেদের কানানীয় বংশধর বলে দাবি করে। কানানীয়রা প্রায় 1700 বছর এই অঞ্চল শাসন করে আসে। আজ থেকে প্রায় 3200 বছর পূর্বে ইহুদি ও অন্যান্য জাতির আক্রমণে তাদের সভ্যতা ধীরে ধীরে লোপ পায়। তবে তাদের রক্ত ও সংস্কৃতি এই অঞ্চলের পরবর্তী সভ্যতাগুলোই মিশে যায়। বন্ধুরা, এক সময় রাজা দাউদ, ডেভিড যাকে খ্রিস্টানরা বলে থাকে, মুসলমানদের কাছে যিনি ছিলেন আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম, তিনি জেরুজালেম জয় করে সেখানে রাজধানী স্থাপন করেন। তার ছেলে সুলাইমান বিশাল এক মন্দির বানান, যাকে বলা হয় সুলাইমানের মন্দির। আর এটি ছিল ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান। আর ইসরায়েলিরাও এই যুগকে, এই সময়টাকে তাদের স্বর্ণযুগ বলে বর্ণনা করে থাকে। আর ঠিক ওই সময়ে ইরাকের প্রাচীন শক্তি বেবিলনীয়রা জেরুজালেম ধ্বংস করে, মন্দির গড়িয়ে দেয়, ইহুদিদের দাস বানিয়ে ইরাকে নিয়ে যায়। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই গল্পই আজ ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের বীজ বপন করেছিল। বন্ধুরা, পারস্য সম্রাট সাইরাস ইহুদিদের মুক্তি করে জেরুজালেম ফিরে যেতে দেয়, আর আবার দ্বিতীয় মন্দির নির্মাণ করা হয়। আর ওই সময় আনুমানিক খ্রিস্টপূর্ব 4 থেকে 6 অব্দে
বর্তমান ফিলিস্তিনে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট, যাকে ইসলাম ধর্মে ঈসা নবী বলা হয়। যীশু খ্রিস্ট এসেছিলেন ইসরায়েল গোষ্ঠীকে অন্ধকার থেকে মুক্ত করতে, কিন্তু ইহুদিরা যীশুকে প্রত্যাখ্যান করে উল্টো তাকে ক্রুশবদ্ধ করেছিল। এই ঘটনা থেকেই খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের প্রতি ঘৃণা সৃষ্টি হতে থাকে। এর ফলে খ্রিস্টপূর্ব 63 অব্দে রোমান সেনাপতি পম্পেই জেরুজালেম দখল করে নেয়। ইহুদি রাজ্য রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। বন্ধুরা, ইহুদিরা বসে থাকার লোক নয়। 70 খ্রিস্টাব্দ ইহুদিরা ফের বিদ্রোহ শুরু করে। সম্রাট টাইটাস তখন জেরুজালেম ধ্বংস করে দেয়। দ্বিতীয় মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস হয়, শুধু পশ্চিম দেওয়াল টিকে থাকে, যা আজ ওয়েলিং দেওয়াল নামে পরিচিত। ওয়েলিং ওয়াল এটাকে বলা হয়। 10 লক্ষ ইহুদি নিহত হয়। তখন হাজার হাজার দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। তারপর আসে 135 সাল। ইহুদিরা ফের বিদ্রোহ শুরু করে, কিন্তু ব্যর্থ হয়। তখন রোমানরা জেরুজালেমের নাম বদলে রাখে এলিয়া ক্যাপিটোলিনা। ইহুদিদের জেরুজালেম প্রবেশ নিষিদ্ধ করে দেয় তখন খ্রিস্টানরা। আর তখনই ইহুদিরা ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কিছু দেশে ছড়িয়ে পড়ে। 637 সাল খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী রোমান শাসন থেকে জেরুজালেম জয় করে। স্থানীয় খ্রিস্টান ও ইহুদিদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়। তখন তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়। খ্রিস্টানদের গির্জা সংরক্ষিত করা হয়। ইহুদিদের শহরে বসবাসের অনুমতি দেওয়া হয়। তারা তখন নির্দ্বিধায় এখানে বসবাস করতে পারত। মুসলিমরা তখন জেরুজালেমে মসজিদ আল আকসা ও কুব্বাত আস-সাখরা, ডোম অফ রক যাকে বলা হয়, তা নির্মাণ করেন। আর তখন মুসলিম, ইহুদি ও খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে আসছিল। বন্ধুরা, 1099 সালের 15 জুলাই খ্রিস্টানরা জানতে পারে তাদের পবিত্র ভূমি ভালো নেই। সেখানে মুসলিম ইহুদিরা মিলে তাদেরকে কুণ্ঠাসা করে রেখেছে। তাদের পবিত্র জায়গাসমূহে ইবাদত করার জন্য কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তখন সব ইউরোপীয় খ্রিস্টানরা একত্রিত হয়ে একটি বাহিনী বানায়, যাদেরকে ক্রুসেড বলা হয়। ইউরোপীয় ক্রুসেডরা জেরুজালেম দখল করে। খ্রিস্টানরা সেখানে নিষ্ঠুর আক্রমণ চালিয়েছিল। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। এত ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল যে লোকজনের পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত ভরে গিয়েছিল। সে সময় জেরুজালেমে 70,000 মানুষকে হত্যা করা হয়েছিল। বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। আর তখনই আসে কুর্দি বীর সালাউদ্দিন আইয়ুবী, যিনি ক্রুসেডারদেরকে পরাজিত করেছিলেন, জেরুজালেম মুসলিম শাসন ফিরিয়ে এনেছিলেন। আর তার যুগে সকল ধর্মের মানুষ নিরাপদে জেরুজালেমে বসবাস করতে থাকে। বন্ধুরা, তারপর আসে অটোমান শাসন। অটোমানরা শান্তিপূর্ণভাবে 400 বছর পর্যন্ত এই ফিলিস্তিন জেরুজালেমকে শাসন করে আসছিল। 1917 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিলেন। মুসলিম শাসন আমল প্রমাণ করে যে একই ভূমিতে 3 ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, যখন নেতৃত্বে থাকে প্রজ্ঞা ও ন্যায় বিচার। বন্ধুরা, মজার বিষয় হলো একমাত্র মুসলিম শাসন আমলই ফিলিস্তিন সবচেয়ে নিরাপদ ছিল এবং সকল ধর্মের মানুষ শান্তিতে তখন একই স্থানে বসবাস করে আসছিল। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমানরা ব্রিটিশদের সাথে যুদ্ধে হেরে যায়। আর তখনই ব্রিটিশরা জেরুজালেম দখল করে ফেলে। বন্ধুরা, এই হলো ফিলিস্তিনের সংক্ষিপ্ত ইতিহাস। আর এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারলাম 3 ধর্মের লোকেরা এই ফিলিস্তিন শাসন করেছে। কিন্তু কিভাবে জেরুজালেম 3 ধর্মের পবিত্র স্থান হয়ে উঠল, আসুন এটি মনোযোগ দিয়ে বুঝি। 0.9 বর্গ কিলোমিটারের পুরনো শহরে এই 3 ধর্মের পবিত্র স্থান একদম পাশাপাশি। একই পাথর ইহুদি ও মুসলিমরা পবিত্র মনে করে। জেরুজালেম হলো পৃথিবীর একমাত্র শহর যার ম্যাপ বেহেশতে আছে বলে 3টি ধর্মের ধর্মগ্রন্থই রয়েছে। ইহুদিরা মনে করে তাদের রাজা সুলাইমান এখানে প্রথম মন্দির বানিয়েছিলেন। আর ওই মন্দির কিন্তু আমরা আগে জেনে এসেছি খ্রিস্টানরা তখন ভেঙে গুঁড়া করে দিয়েছিল।
কিন্তু একটি দেওয়াল বাকি ছিল, আর এই দেওয়ালটি এখনও অবশিষ্ট আছে, যেটাকে তারা ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম দেওয়াল মানে। আর সেখানে তারা প্রার্থনা করে থাকে, এখনও তারা এখানেই প্রার্থনা করে। বন্ধুরা, অপরদিকে খ্রিস্টানদের জন্য এটি একটি পবিত্র স্থান, কারণ এখানেই রয়েছে চার্চ অব দ্য হোলি সেপুলচার, যেখানে যিশুকে ক্রুশে দিয়ে হত্যা করা হয়েছিল। তার সমাধি ও পুনরুত্থানের অর্থাৎ ফিরে আসার স্থান এখানে অবস্থিত। অপরদিকে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এখান থেকে জান্নাতে গিয়েছিলেন। মসজিদ আল আকসা ইসলামের তৃতীয় পবিত্র স্থান, যা এখানেই অবস্থিত। চলুন বন্ধুরা, ফিরে যাই ঘটনার মূল পর্বে। 19 শতকের দিকে ইউরোপে ইহুদি বিদ্বেষ বৃদ্ধি পাওয়ায় ইহুদিরা নিরাপদ আবাসের সন্ধান করতে থাকে। কোথায় নিরাপদ জায়গা পাওয়া যায় তখন তারা খুঁজতে থাকে। 1897 সাল থিওডোর হার্জল একজন ইহুদি জাতীয়বাদী আন্দোলন শুরু করেন, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সব ইহুদিরা এই আন্দোলনে যোগ দিতে থাকে। বন্ধুরা, এই আন্দোলনটি জায়নবাদ আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের কয়েকটি মূল নীতি ছিল, মূল উদ্দেশ্য ছিল। একটি উদ্দেশ্য হলো ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইহুদি শরণার্থী অভিবাসীদের ফিলিস্তিনে পুনর্বাসন করা, ইহুদি সংস্কৃতি ও ধর্মের পুনরুজ্জীবন দেওয়া। বন্ধুরা, আমরা জেনে এসেছি 1917 সালে অটোমানরা হেরে যাওয়ার পর ব্রিটিশ শাসন চলে আসে এই অঞ্চলে। অপরদিকে ইহুদিরা জাতীয়বাদী আন্দোলন শুরু করে, আর এই আন্দোলনের 4টি ধারা ছিল। তার মধ্যে একটি ছিল রাজনৈতিক জায়নবাদ, কূটনৈতিক উপায়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর এই আন্দোলনের প্রথম সাফল্য হলো ব্রিটেন বেলফুর ঘোষণা দেয়, অর্থাৎ ব্রিটেন ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় আবাস সমর্থন করে চিঠি দেয়। তখন 1920 সাল জাতিসংঘ ব্রিটেনকে ফিলিস্তিন শাসনের দায়িত্ব দেয়। তখন ব্রিটিশরা কি করলো, মনোযোগ দিয়ে শুনুন। ইহুদি অভিবাসন বাড়ায়, ইউরোপ থেকে লক্ষাধিক ইহুদি আসতে থাকে তখন ফিলিস্তিনে। ফিলিস্তিনি আরবদের প্রতিবাদ দমন করে। তখন তারা প্রতিবাদ করতেছিল, আরবরা আমাদের দেশে কেন তারা আসবে। তখন তাদের প্রতিবাদ এই ইউরোপীয়রা দমন করেছিল। ইহুদি আরব সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। তখন তারা ব্রিটিশরা ইহুদি আরব যে একটি সংঘাত সৃষ্টি হয়েছিল তা ব্যর্থ হয় দমন করতে। আর তখনই ইহুদিরা জাতীয়তাবাদ আন্দোলনে যোগ দিয়ে দলে দলে ফিলিস্তিন আসতে থাকে। এরপর থেকে ইহুদি অভিবাসন বৃদ্ধি পায়, যা ফিলিস্তিনি আরবদের সংঘাতের সূত্রপাত করে। বন্ধুরা, আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। আর তখন বিশ্বব্যাপী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়। ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিদের প্রবেশ সীমিত করে, কিন্তু তখন হাজারো ইহুদি অবৈধভাবে ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে। 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘ প্রস্তাব করে ফিলিস্তিনকে ইহুদি ও আরব রাষ্ট্রে বিভক্ত করার। জেরুজালেমের 55% ইহুদি রাষ্ট্র এবং 45% আরব রাষ্ট্র, এভাবে তারা তখন এটি বন্টন করে। ইহুদি নেতৃত্ব তারা এটি সাদরে গ্রহণ করে নেয়, কিন্তু আরব নেতৃত্ব এটি প্রত্যাখ্যান করে। 14 মে 1948 খ্রিস্টাব্দ ইহুদিরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 15 মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার একদিন পর ইহুদি ও আরবদের সহিংসতা বেড়ে গেলে ব্রিটেন ফিলিস্তিন ছাড়তে বাধ্য হয়। শুরু হয় এক রক্তাক্ত লড়াই, আরব ইসরায়েল যুদ্ধ। পনেরোই মে মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক ও লেবানন ইসরায়েলে আক্রমণ করে, কিন্তু ইসরায়েল জয় হয়। ফলাফল ইসরায়েলের সীমানা আরও বেড়ে যায়। জাতিসংঘ যা প্রস্তাব করেছিল তার চেয়ে তখন তাদের সীমানা আরও বেশি বেড়ে যায়। পশ্চিম তীর, জর্ডানের গাজা, মিশর তাদের দখলে চলে যায়। 7
লক্ষ ফিলিস্তিনি শরণার্থী হয়, 530টি ফিলিস্তিনি গ্রাম ধ্বংস করে দেওয়া হয়। আজও 5 মিলিয়ন ফিলিস্তিনি শিবিরে বসবাস করে। অনেক পরিবার বাড়ির চাবি আজও রাখে ওই গ্রামে ফেরার আশায়। এটি ছিল ফিলিস্তিনিদের জন্য একটি বড় বিপর্যয় বা ট্র্যাজেডি। আরবিতে এটিকে বলা হয় নাকবা। তারা এই দিনে শোক পালন করে থাকে। 1967 সাল, ফিলিস্তিন চক আঁকতে থাকে কীভাবে আরব ভূমি দখল করা যায়। তখন আরব রাষ্ট্রগুলির উত্তেজনা আরও বাড়তে থাকে। ঠিক ওই সময়ে মিশর ইসরায়েলের জাহাজ চলাচলের পথ বন্ধ করে দেয়। ইসরায়েল ভয় পেল যে আরব দেশগুলো মিশর, সিরিয়া, জর্ডান একসাথে আক্রমণ করতে পারে। বন্ধুরা, 1967 সালের 5 জুন শুরু হয় আবার যুদ্ধ। ইসরায়েল মাত্র 6 দিনে 3 দেশকে হারিয়ে দিল, মিশর, জর্ডান, সিরিয়া। আর তখন ইসরায়েল দখল করে নেই মিশর থেকে গাজা ও সিনাই মরুভূমি, আর জর্ডান থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম, সিরিয়া থেকে গোলান মালভূমি। 3টি অঞ্চলই খুব গুরুত্বপূর্ণ এলাকা ছিল। বন্ধুরা, দুঃখের বিষয় হলো এই যুদ্ধের ফলে সব ফিলিস্তিনি এলাকা ইসরায়েলের দখলে চলে যায়। আরও অনেক ফিলিস্তিনি তখন বাড়ি ঘর ছাড়তে বাধ্য হলো। আরব দেশগুলো হেরে গেল। লজ্জায় আরব নেতারা পদত্যাগ করলেন। ইসরায়েলের সাথে কোনো শান্তি নয়, এই নীতি তারা অবলম্বন করতে থাকলেন। বন্ধুরা, ইসরায়েল এখনও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে আছে, আর এই দখলই আজকের ফিলিস্তিন সমস্যার মূল কারণ। এই যুদ্ধের পর আমেরিকা ইসরায়েলের বন্ধু হয়ে গেল। 6 দিনে ইসরায়েলের জয় ফিলিস্তিনের জন্য 56 বছরের দুঃখ বয়ে এনেছে। 1967 সালের যুদ্ধ আজকের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ভিত্তি তৈরি করেছে। এর রেশ এখনও অমীমাংসিত। এই যুদ্ধের পর ফিলিস্তিনি জাতীয় আন্দোলন আরও তীব্র হতে থাকে। 15 নভেম্বর 1988 সাল ফিলিস্তিনিদের একজন নেতা ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করেন। 130টির বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, কিন্তু তারপরও ইসরায়েল দখল অব্যাহত রাখে। বন্ধুরা, 1993 সালে একটি চুক্তি হয়। তখন ফিলিস্তিন অথরিটি PA প্রতিষ্ঠিত হয়, যা পশ্চিম তীর ও গাজার কিছু অংশে সীমিত স্বায়ত্ত শাসন পায়। তবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ওই সময় অর্জিত হয়নি। 2012 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে গাজা হামাসের নিয়ন্ত্রণে এবং পশ্চিম তীর ফাতাহ নিয়ন্ত্রিত PA-র অধীনে রয়েছে। বন্ধুরা, একটু আগে আমি বলে এসেছি যে ফিলিস্তিনের একটি অংশ হামাসের নিয়ন্ত্রণে। হামাস হলো ফিলিস্তিনের একটি ইসলামিক সংগঠন। তারা সমস্ত ফিলিস্তিনের মুক্তি চায় এবং নিজেদের রাষ্ট্র রক্ষা করতে চায়। তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানে না। অপরদিকে ইসরায়েল এই হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বলে থাকে। আর এই হামাস গাজা থেকে রকেট ছুড়ে ইসরায়েল বিমান হামলা চালায় গাজাতে। সাধারণ ফিলিস্তিনি ও ইসরায়েলি নাগরিক মারা যায়। দুই পক্ষ আরও রাগান্বিত হয়। আবার যুদ্ধ শুরু হয়। হামাসের স্বার্থ যুদ্ধ চললে তাদের সমর্থন বাড়ে। ইসরায়েলের স্বার্থ দখলকৃত ভূমি ধরে রাখতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায় এক পক্ষকে সমর্থন করে। আফসোসের বিষয় হলো গাজাবাসীর খাদ্য ও ওষুধের অভাবে মারা যাচ্ছে। তাদের বাড়ি ঘর ধ্বংস করা হচ্ছে গণহারে। রকেটের বয়ে তাদের জীবন অস্থির। একজনের জয়ের গল্প আরেকজনের বিপর্যয়। রক্তপাত শুধু ঘৃণা বাড়ায়, সমাধান আনে না। বন্ধুরা, মূল কথা হলো যতদিন হামাস ইসরায়েলকে মানবে না আর অপরদিকে ইসরায়েলরা ভূমি দখল করতেই থাকবে, ততদিন এই চক্র চলতেই থাকবে। দুই দেশের মধ্যে প্রধান চুক্তি হয়েছে 5টি, আর অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে কয়েক ডজন বার, কিন্তু কোনো চুক্তি স্থায়ী শান্তি আনতে পারে না। মূল সমস্যা হলো বন্ধুরা, চুক্তিগুলো কাগজে কলমে ভালো দেখালেও বাস্তবে ইসরায়েলি বসতি ও হামাসের হামলা ও আন্তর্জাতিক সমর্থনের অভাব এগুলি ভেঙে যায়।
বন্ধুরা, বর্তমানে আরব দেশগুলো ফিলিস্তিনকে সমর্থন করে, কিন্তু নিজেদের স্বার্থে ইসরায়েলের সাথে কাজও করে। ফিলিস্তিনিরা প্রায়ই মনে করে তারা একা লড়ছে। যেমন ইউএ, বাহরাইন, মরক্কো, সুদান ইসরায়েলকে স্বীকৃতি দিল। মিশর, জর্ডান গাজার সীমান্ত নিয়ন্ত্রণ করে, কিন্তু ইসরায়েলের সাথে নিরাপত্তা সহযোগিতা করে থাকে। অপরদিকে সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক চায়, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া নয়। আর আরেকটি দেশ হলো কাতার, হামাসের সাথে কথা বলে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে থাকে। অপরদিকে ইরান ইসরায়েলের গূঢ়সূত্র ও হিজবুল্লাহ ও হামাসকে অস্ত্র দিয়ে থাকে। বন্ধুরা, সবচেয়ে দুঃখের বিষয় হলো ইসরায়েল জাতিসংঘের আদেশ মানে না, আর এটির জন্য সবচেয়ে বড় নাটের গুরু হলো আমেরিকা। আমেরিকাই শুধু ৪৫ বার বেটু দিয়ে ইসরায়েলকে বাঁচিয়েছে। শুধু তীব্র নিন্দা করে তারা, কিন্তু কাজের কাজ কিছুই করে না জাতিসংঘ। জাতিসংঘ ফিলিস্তিনের কষ্টের কথা বলে, কিন্তু ইসরায়েলের দখল থামাতে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। বন্ধুরা, তাহলে কি ইসরায়েল ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে না? এর সমাধান কি? হ্যাঁ, সমাধান সম্ভব, শান্তি সম্ভব, কিন্তু দুই পক্ষকে ছাড় দিতে হবে। ইসরায়েলের পক্ষ থেকে হামলা বন্ধ করতে হবে, বসতি নির্মাণ বন্ধ করতে হবে। অপরদিকে বিশ্ব সম্প্রদায়কে ন্যায্য ভূমিকা নিতে হবে, তাহলে ইসরায়েলেও শান্তি আসতে পারে। আমি মনে করি দুইটি দেশকে যদি আলাদা আলাদাভাবে রাষ্ট্র হিসেবে গঠন করা যায়, তাহলে শান্তি আসতেও পারে। বন্ধুরা, এই চাবি কি কখনো তার পুরনো বাড়ির দরজা খুলবে, নাকি ইতিহাসের পাতায় থেকে যাবে শুধু এক টুকরা রক্তাক্ত স্মৃতি? ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুধু দুটি দেশের নয়, এটি আমাদের সবার মানবতার পরীক্ষা। কোনো পক্ষে দাঁড়াবেন না, শুধু মানুষের পাশে দাঁড়ান।